দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন তাহসিন জলিল চৌধুরী, হেড অফ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ইউসিবি ব্যাংক। কথা বলবো তার সাথে। তাহসিন ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি শুরুতেই আলোচনা শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরে রয়েছেন। ব্যাংকিং সেক্টরে চাকরির বর্তমান অবস্থা কি, সেটি নিয়ে আপনার পর্যালোচনা শুনতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ এখন টিভির ম্যানেজমেন্টকে আমাকে ইনভাইট করার জন্য। আসলে চাকরির বাজার সবসময়ই সেন্সিটিভ। সর্বকালেই আমরা শুনে আসছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই শুনে আসছি চাকরির বাজার প্রতিযোগিতামূলক, চাকরির বাজার, চাকরি নাই, এরকম একটা সিচুয়েশন। সো এখনও তার খুব একটা বিকল্প কিছু নয়, এরকমই একইভাবে চলছে। বাট আসলে জিনিসটাকে আমি একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই, এবং যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আসলে চাকরি আছে, চাকরি আশেপাশেই আছে, চাকরি আমাদের জন্য ওয়েট করছে। আমাদেরকে শুধু একটু প্রস্তুতি নিয়ে, একটু টার্গেট করে, একটু নিজেকে অ্যালাইন করে চাকরির দিকে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু সম্ভব নিজেকে এই মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে প্রতিস্থাপন করা ইজ ভেরি মাচ পসিবল। চাকরি আছে বলছিলেন, কোন ধরনের চাকরি আছে এবং সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে কি কি প্রস্তুতি নিতে হবে? চাকরি আছে, আসলে সব ধরনের চাকরি আছে, ঠিক আছে। আমি যদি বলি, এখন আমাদের দেশে গভর্নমেন্ট জব তো আছেই, প্লাস হচ্ছে প্রাইভেট প্রচুর অর্গানাইজেশন আছে। যদিও আরও হয়তো এই মার্কেটটা ফ্লারিশ করতো, যদিও বা আমাদের পলিটিক্যাল অবস্থা আরও প্রতিকূল না হয়ে অনুকূলে থাকতো, তাহলে হয়তো আমাদের অবস্থা আরও অনেক ভালো হতো। হাওয়েভার, যেটাই হোক, আমাদের যতটুকু আছে আমি বলবো, যদিও এখনও অপ্রতুল, চাকরির সংখ্যা অপ্রতুল, কারণ আমাদের যে পরিমাণ গ্র্যাজুয়েটরা প্রতি বছর ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, আমরা আসলে সেই পরিমাণ জব ক্রিয়েট করতে পারছি না বা হচ্ছে না। এটাই স্বাভাবিক, এটা হওয়ারই কথা, কারণ ইকোনমি তো আসলে ওভাবে এক্সপান্ড করছে না। তারপরেও যেহেতু এখানে আছে, আর যেহেতু অনেক লোক বের হয়ে আসছে, ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, গ্র্যাজুয়েশন করছে, এবং চাকরি বাজার সীমিত, সো একটা প্রতিযোগিতা আসলে থেকে যাচ্ছে। সো ঠিক আছে। সো যখনই আমি কোনো চাকরির বাজারে যাচ্ছি, আমাকে যদিও বা যারা নিয়োগ দেবেন তারা ডাকছেন, আমি যাচ্ছি, কিন্তু হয়তো প্রতিযোগিতার কোনো এক জায়গায় গিয়ে আমি একটু পিছিয়ে যাচ্ছি। সো এই জায়গাটাই আসলে আমাদের কাজ করতে হবে। আমার শিক্ষার্থী ভাই বোন যারা আছেন বা আগামীতে যারা চাকরির বাজারে আসবেন, যেহেতু আমি বুঝতে পারছি আপনাদের প্রোগ্রামটা অনেকটুকু নতুনদেরকে টার্গেট করি। চাকরি বাজার তো আসলে দু রকমের হয়, একটা পুরাতনদের জন্য অনেকে চাকরি বদলানো হয়, আবার হচ্ছে যে নতুনদের জন্য। সো আমরা আসলে টার্গেট করি নতুনদেরকে। সো নতুনদের মাইন্ডসেটটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। সো এই মাইন্ডসেটের কাজটা শুরু করতে হবে আসলে অনেক আগের থেকেই। হঠাৎ করে আমি চাকরি বাজারে আসলাম এবং কম্পিট করলাম, আমি আসলে হয়তো ফেস করছি ইন্টারভিউ, আমার ইন্টারভিউ ভালোও হচ্ছে, কিন্তু সামহাও আমি চাকরি পাচ্ছি না, হয়তো আমার জিনিসটা রেজাল্টটা আমার মনোপ্রত হচ্ছে না। সো এর পেছনে আসলে কারণগুলো কি? এর পেছনে আসলে কারণগুলো হচ্ছে আমার কিছু স্পেসিফিক প্রস্তুতি, ঠিক আছে। যদি আপনি বলেন যে, এমন ধরেন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বা এখনও আমরা যারা পড়াশোনা করি, আমরা কি করি, সবসময় পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত থাকি, বা আমাদের গতানুগতিক ধারা, সিজিপিএটা আপ করতে হবে, এরকম আমরা এই জিনিসগুলোতে লেগে থাকি, কারণ এগুলো আমাদের দরকার, ডেফিনেটলি এগুলো দরকার আছে। কিন্তু কয়জন আমরা আসলে এই পাঠ্য বই বহির্ভূত কাজে অংশগ্রহণ করি এই পুরো ইউনিভার্সিটি টাইমে? ধরেন ইউনিভার্সিটি বলেন, স্কুল, কলেজ, আজকাল সবখানেই আপনার অ্যাপার্ট ফ্রম ইয়োর রেগুলার স্টাডিজ আপনার কাছে অপশন আছে। আপনি কোনো না কোনো ক্লাবে জয়েন করতে পারেন, বিভিন্নভাবে ক্লাবে জয়েন করতে পারেন, কোনো অর্গানাইজেশনে জয়েন করতে পারেন, সেটা ভলান্টারি হোক, সেটা মানে মাল্টিপল থিংস আর দেয়ার। সো এই জিনিসগুলোতে আমরা কতটুকু আসলে ইনভলভ হই? ধরেন ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, আমরা যখন পড়াশোনা করেছি, যেমন এখনও স্টাডিতে আমরা পাই যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়। সো অ্যাসাইনমেন্টটা সবসময় আমাদের মন মানসিকতা থাকে এরকম যে, গ্রুপে হয়তো 4-5 জন আছি, একজন এটা করে সে এটা প্রেজেন্ট করে দিবে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু এই লসটা কিন্তু এখন আমি এসে ভোগ করব, যখন আমি নিয়োগকর্তার সামনে বসছি। কারণ আমি যদি ওই সময় ঠিকমতো কাজ করতাম এবং প্রেজেন্টেশনটাতে আমি থাকতাম, আমি যদি জিনিসটা উপস্থাপন করতে পারতাম একটা প্যানেলের সামনে, তাহলে আমার যে এক্সপার্টিসটা গ্রো করতো, আমার এক্সট্রোভার্টিজম যতটুকু বের হতো, ওইটা আসলে ওই জিনিসটা আসলে গ্রোই করে না, ঠিক আছে। আমি পিছনেই থেকে যাই, আমি সবসময় ব্যাক বেঞ্চেরই থেকে যাই। সো এই জিনিসটা, এই মন মানসিকতা থেকে আসলে সবাইকে বের হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখন এআই আমরা ভয় পাই, অনেকে আমরা চাকরির ক্ষেত্রে ভয় পাই, বা আমরা শুনি যে আসলে এআই এসে মানুষকে রিপ্লেস করে ফেলবে। নট নেসেসারিলি, এআই ইজ অ্যান অ্যাসিস্ট্যান্স,
ও আপনাকে অ্যাসিস্ট করবে, ঠিক আছে, সহায়ক সে সহায়ক তাকে ব্যবহার করতে জানতে হবে তাকে কিভাবে আপনি মানে প্রপারলি ইউজ করবেন, তাকে ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টিভিটি আসলে এখন যতটুকু আছেন তার দ্বিগুণ তিনগুণে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো সে সবসময় আপনাকে সহায়ক, তার উপর আপনার ফুল ডিপেন্ডও করা যাবে না, আবার তাকে ইগনোর করে আপনি চলতে পারবেন না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা জব মার্কেটে আসবেন বা আসছেন বা ট্রাই করছেন, সবাই একটু নিজেদের দিকে ঘুরে তাকান, সবাই একটু দেখেন যে আসলে আপনার গ্যাপটা কোথায় থেকেছে, গ্যাপটা কোথায় রয়ে গেছে, কী চাচ্ছে ওরা। সো টেকনিক্যাল স্কিলস অনেক কিছু হতে পারে, কেউ হয়তো এক্সেল চাচ্ছে, কেউ হয়তো কোনো স্পেসিফিক সফটওয়্যারের এক্সপার্টিস চাচ্ছে, হোয়াট এভার ইট ইজ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট ইউর মাইন্ডসেট যে আমাকে আসলে এক্সট্রোভার্ট হতে হবে, আমার মধ্যে অ্যাজাইলিটি থাকতে হবে, দ্যাট মিনস আমি ফ্লেক্সিবল হতে হবে। আমি যদি যেমন ধরেন আমি ব্যাংকে আছি, ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বলি, যখন আমরা ইন্টারভিউ করি তখন মানুষের একটা রিজিডনেস থাকে, প্রথমত রিজিডনেস থাকে যে আমি আমার এলাকার বাইরে খুব একটা যেতে ইচ্ছুক না। হ্যাঁ, সো তার মানে কি আপনি প্রথম থেকেই শো করছেন যে ইউ আর ভেরি মাচ ইন্টেন্ডিং টু বি ইন ইয়ার কমফোর্ট জোন, হুইচ ইউ ডোন্ট ওয়ান্ট। যে কোনো নিয়োগ করতে আসলে এটা চায় না। হ্যাঁ, আবার অনেকটা এর আরেকটা গ্রুপ আছে যারা ওই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডের সামনে বসে বলবে হ্যাঁ আমি সব কিছু করতে রাজি আছি, আমি সব কিছু করবো। পরবর্তীতে যখনই আপনি পরবর্তী পদক্ষেপে যাবেন তখনই সে অন্য কোনোভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে না আসলে আমি এটা করছি না। সো এইসব ক্ষেত্রে গিয়ে আসলে নিয়োগকর্তারাও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, আসলে তখন স্কিল সেটটা একটু বেশি খোঁজা হয় বা একটু বেশি স্পেসিফিক করা হয়। সো এই ধরনের ইস্যুতে গিয়ে ওনারা অনেক ক্ষেত্রে আসলে পিছিয়ে যায়। হ্যাঁ, আর চাকরি আসলে আছে, চাকরি নাই না। আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, প্রপারলি ম্যানেজমেন্টের সামনে আনতে পারেন এবং যদি নিজের উপরে কনফিডেন্স থাকে এবং আমি যেটা বললাম যে অ্যাজাইলিটি থাকে, আপনাকে আগে বুঝতে হবে যে কোম্পানি কি চায়, আপনি কি চান সেটা কিন্তু পরে, এখানে রাইট, আপনার চাওয়াটা পরে। সো সবাই আমরা যখন বসি আমি আসলে খুঁজতে থাকি যে আমি এখান থেকে কি পাবো, আমাকে কি দিবে, আমাকে পোস্টিং কোথায় দিবে, আমার বেতন কত হবে, আমার কি জিনিসটা হবে। আসলে এটা কোম্পানির প্রধান মুখ্য বিষয় নয়। সে চাচ্ছে, একটা কোম্পানি চায় আগে তার গ্যাপগুলো ফিল আপ করতে, তার যে নিডগুলো সেই অনুযায়ী মানুষ হায়ার করতে, তারপরে আপনার নিড তো সে ফুলফিল করবেই। আর আরেকটা জিনিস আমি সবাইকে বলবো, সবাই আসলে আমরা এখন কি বলে শর্ট টার্ম খেলতে ইচ্ছুক, সবাই চায় যে আমি আজকে চাকরিতে জয়েন করবো, 2-4-5 বছর পরে আমার গ্রোথ হিউজ হবে। কিন্তু আমি এটা চিন্তা করি না যে আমি আসলে কি দিব, কিসের বিনিময়ে আমি এই গ্রোথটা চাচ্ছি। আমি যে চাচ্ছি আমাকে গ্রোথ দিবে সেটা নিশ্চয়ই দিবে, কিন্তু কিসের বিনিময়ে। সো এই মাইন্ডসেটগুলো আমাদের রাখতে হবে যে আমার নিজেকে ওইটুক পরিমাণ প্রস্তুত করতে হবে সো দ্যাট আমি ওইরকম রিসোর্স হই যে কোম্পানি আমাকে গ্রোথ দিতে বাধ্য হয়, ঠিক আছে। সো এইভাবেই আর কি, যদি সবার কাছে আমরা মেসেজগুলো দিতে পারি, আপনাদের এই অনুষ্ঠান হোক বা যে কোনোভাবে হোক, আসলে আমার মনে হয় মানে নিউ কামার্সদের জন্য ইট উইল বি এ গুড ওয়ে। খুবই ফলপ্রসূ আলোচনা আপনি করছেন, যেটি কাজে লাগবে নিশ্চয়ই আমরা মনে করি তরুণদের জন্য। আমরা বিরতিতে যেতে চাই, বিরতির পর এসে আপনার সাথে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা তাওসিন ভাই আপনার সাথে কথা বলছিলাম বিরতির আগেও বিভিন্ন বিষয় নিয়ে। এই পর্যায়ে একটু, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ব্যাংকে আছেন, ব্যাংকিং সেক্টরে জব পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো নতুনদের মাথায় রাখা উচিত, কি কি পরামর্শ আপনাদের পক্ষ থেকে আপনি দেবেন একটু শুনতে চাই এবং সেই সাথে জানাতেও চাই। হ্যাঁ, ঠিক আছে। সো আসলে ব্যাংকিং জব তো আসলে খুব আহামরি কোনো জব নয়, ইন সেন্স যে এটার জন্য আসলে খুব আহামরি স্কিল হইতে হবে বা এটা কোনো রকেট সায়েন্স না যে এটার জন্য আপনি অনেক প্রিপারেশন নিতে হবে। বাট এটার জন্য আমি যেটা বলেছি আমার আলোচনার সূত্রপাতেই আমি বলি আসলে যে এটার জন্য আসলে আপনার মানসিকতা দরকার। আপনাকে ব্যাংকিং সেক্টর একটা অনেক বড় সেক্টর, বাংলাদেশের জব মার্কেটে যদি চিন্তা করেন ব্যাংকিং সেক্টরই সবচেয়ে বড় সেক্টর, ঠিক আছে। এই ব্যাংকিং সেক্টরেই আসলে জবের নিশ্চয়তাও আছে, আপনার জবের অগ্রগতিও আছে, আপনি সব ধরনের বেনিফিটই এখান থেকে পাবেন, কিন্তু নিজেকে ওভাবে প্রস্তুত করতে হবে। সো ব্যাংকিং জবের জন্য আসলে আমরা ধরেন বিভিন্ন ব্যাংক সার্কুলার দেয়, বিভিন্ন ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনি নেয়, কেউ জুনিয়র অফিসার্স নেয়, কেউ প্রফেশনাল অফিসার্স নেয়। সো প্রথম কথা হচ্ছে সার্কুলার অনুযায়ী আপনাকে আগে সার্কুলারটা পড়তে হবে, যে সার্কুলারটা দেয় ওইখানে কিছু কিছু স্পেসিফিক জিনিস থাকে যে আমরা এই জিনিসগুলো চাই। সো একটু ক্রস চেক করে নিতে হবে নিজের সাথে যে আমি কি রেডি এটার জন্য, আমি এই স্কিলগুলো নিয়ে রেডি। আরেকটা জিনিস আমি সবাইকে আসলে উদ্দেশ্য করে বলবো যে যখন আপনারা সিভিটা লিখেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখন আমি সিভিটা একটা নিয়োগকারীর সামনে দেই তার জন্য কিন্তু আমি সেই সিভি,
অর্থাৎ ওই প্রার্থীকে প্রথম সে দর্শনেই যাতে প্রার্থীকে সে কিন্তু প্রাইমারি স্ক্রুটিনি ওখানে করে ফেলতে পারে, বাছাই করে ফেলে। সো আমি যেটা দেখেছি, আমার অভিজ্ঞতা যেটা বলে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সিভিটা নিজেরা প্রস্তুত করি না। অনেক ক্ষেত্রে হয়তো কোনো ফ্রেন্ডকে দিয়ে অ্যাসিস্ট্যান্স নেই, অথবা যেটা আমি বললাম এআই এর অ্যাসিস্ট্যান্স অনেকে নেই, অথবা একদমই কোনো জায়গা থেকে কেউ বানিয়ে নিয়ে আনে। সো আসলে ইন্টারভিউ করার ক্ষেত্রে আপনি যদি তাদের সিভি লাইন বাই লাইন যান বা সিভি দুই একটা পয়েন্ট, যে ধরেন একটা পার্টিসিপেন্ট সে স্ট্রেংথ লিখেছে, 3টা পয়েন্ট স্ট্রেংথ আইডেন্টিফাই করেছে, আপনি যদি কোনো একটা স্ট্রেংথ নিয়ে তাকে কোয়েশ্চেন করবেন, দেখবেন সে আর বলতে পারছে না, বিকজ ওই স্ট্রেংথটা সে আসলে নিজে লিখে নাই। হ্যাঁ, সো এইটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সিভিটা নিজের সিভিটা জানা, অর্থাৎ ওই কনফিডেন্সটুকু না রাখা, ওভার কনফিডেন্ট না থাকা যে আমি তো আসলে বলতেই পারবো এবং সিভিতে যাই আছে সব আমি পারি, তা না। আই উড রিকোয়েস্ট এভরিওয়ান যে সিভিটা নিজে তৈরি করেন, যতটুকু আপনার জেনুইন আছে সেটা নিয়ে নিয়োগকারীর সামনে আসেন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাজের মানসিকতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আপনি যদি নিয়ে আসেন যে 2-3 বছর 5 বছর 10 বছর আমাকে ইনভেস্ট করতে হবে, দেন আমি রেজাল্ট পাবো। সো শর্ট টার্ম চিন্তা না করে থিঙ্ক লং টার্ম, আপনার বেনিফিট আসবে। আরেকটা বিষয় জানতে চাই, যারা মিড লেভেলে আছে ব্যাংকিং সেক্টরে, তাদের যে প্রমোশনের বিষয় বা পদোন্নতির বিষয়গুলো, কেরিয়ার এগিয়ে নেওয়ার যে বিষয়গুলো আছে, সেই জায়গায় আসলে কি করা উচিত বা কিভাবে আপনারা সেটাকে মূল্যায়ন করেন? প্রমোশন জিনিসটা আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয়। একটা মানুষ যখন কাজ করে, একটা কাজের একটা পরিধির পরে সে আসলে তার পদোন্নতি চায়, সবাই চাই আমরা সবাই আপলিফট করতে, কিন্তু আমি আবারও এটা অনেকটুকু আমার আগের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আসলে আমি কতটুকু রেডি, একটা পদোন্নতি আমি পাবো, আমি এখন এই মুহূর্তে যে কাজটা আমার অর্গানাইজেশনের জন্য করছি, আমি তার জন্যই আমার বেতনটা পাচ্ছি, আমি তার জন্যই স্যালারি পাচ্ছি, আমি আদার বেনিফিট পাচ্ছি, কিন্তু আমি যখন এক্সপেক্ট করি যে আমি আসলে পরবর্তী ধাপে যাব, আমি কতটুকু নিজেকে রেডি করেছি ওই ধাপে যাওয়ার জন্য। ঠিক আছে, ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমরা সাধারণত মাথায় রাখি না, আমরা চিন্তা করি হ্যাঁ আমার হয়তো 2 বছর 5 বছর, যেটা এই কোম্পানির যে পলিসি, যে এই টাইমটা হয়ে গেছে এবং আমি এলিজিবল ফর প্রমোশন। প্রমোশন এলিজিবিলিটি আসলে এরকম নয়। প্রমোশন হচ্ছে আপনার প্রমোশন হবে, আপনার দায়িত্ব বাড়বে, আপনার অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, কোম্পানি আপনার কাছ থেকে আসলে কিছু এক্সট্রা জিনিস যখন এক্সপেক্ট করবে তখনই সে আপনাকে প্রমোট করবে। সো আমি সবাইকে বলবো যে প্রমোশনের জন্য রেডি হওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সো এটা মাথায় রাখতে হবে যে আসলে আমার নেক্সট ধাপে যেতে গেলে কি করতে হবে, আমি সুপারভাইজারি রোল হই, লিডারশিপ রোল হই বা ম্যানেজারিয়াল রোল হই, সেখানে যেতে গেলে আমার কী কোয়ালিটিগুলো থাকতে হবে এবং আমি তার কতটুকু প্রজেক্ট করতে পারছি, আমি কতটুকু ইনহেরিট করতে পারছি। সো এই জিনিসটা আসলে মাথায় রাখা খুব ইম্পর্ট্যান্ট। আমরা শেষের দিকে আছি, খুব সংক্ষেপে যদি পরামর্শ দিয়ে দেন, 2-3টি পরামর্শ একেবারে শেষ দিকে। আসলে পরামর্শ তো আমার কথাগুলোর মধ্যে অনেকটুকু ছিল, তারপরে আমি আবার যদি সামারি করি, আমি সবাইকে বলবো যে সর্বপ্রথম নিজের দিকে তাকান, দেখেন আসলে আপনি কোন অবস্থানে আছেন, নিজেকে যার সামনেই যেভাবেই প্রেজেন্ট করবেন, বিকজ এন্ড অফ দ্য ডে উই অল আর প্রোডাক্টস। আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা প্রোডাক্ট অ্যান্ড ইউ আর গোয়িং টু সেল ইউর সেলফ, রাইট? সো অপর পাশে যারা আছে তারা কেন আপনাকে হায়ার করবে, তো তাদেরকে ওইটুকু আপনার নিজেকে ওভাবে করে প্রেজেন্ট করতে হবে, সো দ্যাট তারা বুঝে না এই প্রোডাক্টটা আমার কাজে লাগবে। রাইট, অনেক ধন্যবাদ তাহসিন ভাই, খুবই আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার আলোচনাগুলো নিশ্চয়ই চাকরি প্রার্থীদের কাজে লাগবে। ধন্যবাদ সবাই।